অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। দেশের সংকটময় মুহূর্তে কিছু করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেছেন তিনি। নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরও প্রিয় নড়াইলবাসীর উপর কোনো অভিযোগ নেই আওয়ামী লীগের। সবার প্রিয় সেই কৌশিকের বাড়িতে কোন ক্ষোভে ঘটল অগ্নিকাণ্ড? ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন কোটা আন্দোলনের যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেই এবার ক্রিকেটের প্রতি তার মায়া যেন বেড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা এবার শেষ পর্যন্ত রাজনীতি ছেড়ে আবারও ফিরতে চান ক্রিকেটে এবং সেই সাথে ক্রিকেটের সাথেই কাজ করতে চান মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে এবার বাংলাদেশের নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা মাশরাফি বিন মুর্তজার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেই। তবে শেষ পর্যন্ত কি সেই সকল বিষয়গুলো ভুলে আবারও নতুন করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নাকি রাজনীতিতে আবারও ফিরবেন? তো দর্শক বন্ধুরা পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় শুরু থেকে সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। এমনকি পুড়েছে নড়াইলে নিজের বাড়িও। গত 5 আগস্ট তার দলীয় সরকার পতনের পরও চুপ ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে অবশেষে সবকিছু নিয়েই মুখ খুললেন ম্যাশ। নীরবতা ভেঙে জানিয়েছেন দেশ জুড়ে আন্দোলন চলাকালীন কেন চুপ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক মাশরাফি। অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই, যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। রাজনৈতিক শৃঙ্খলের বাইরে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তা পারেননি মাশরাফি। তবে আন্দোলনের পক্ষে মেয়ে হুমায়রার মত প্রকাশে কখনো বাধা হননি। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে। তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। সারা বিশ্বে ক্রিকেটার মাশরাফি নামে জনপ্রিয় হলেও নিজের শহর নড়াইলে তিনি কৌশিক। সবসময় চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে থাকতে। সবার প্রিয় সেই কৌশিকের বাড়িতে কোন ক্ষোভে ঘটল অগ্নিকাণ্ড? না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু? আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। মাশরাফির দাবি নিজের বাড়ি গাড়ি বা সম্পত্তির সবই ক্রিকেট জীবনের উপার্জনের টাকায় করা, জড়িত নন কোনো ব্যবসার সঙ্গেও। তবে এত কিছুর পরও নড়াইলের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই মাশরাফির। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে তো ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন কোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন, ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়, আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে। ইটস ভেরি সিম্পল, কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন। তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না। তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে
কথা বলতে হয়। তো সেই জায়গাটায় কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম। তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না, কারণ মানুষের দাবি ছিল, কারণ প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না। বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো একটু ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের মানুষের জন্য কিছু করবেন। তবে শেষ পর্যন্ত তিনি আওয়ামী রাজনীতিতে যোগ দিয়ে বাংলাদেশের মানুষের আস্থা থেকে সরে গিয়েছিলেন। তবে আবারও তিনি বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করতে চান। তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান সভাপতি হতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সেই সাথে আপনাদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।